আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জন। তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি, তোমরা যখন অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবা তোমাদের অষ্টম শ্রেণীর যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবে, যাতে তোমাদের পরবর্তী যে বিষয়গুলোর ভিডিও আপলোড হবে তোমরা যেন সাথে সাথে ভিডিওগুলো পাও। তো প্রথমে আমরা তোমাদের প্রশ্নটি দেখি। তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তক আলোকে লিখো। তোমরা যদি তোমাদের প্রশ্ন হাতে নাও এবং মূল্যায়নে যাও, মূল্যায়নও দেখবে কমপক্ষে 4টি ধারণার উল্লেখ। ঠিক আছে, তো আমরা 4টি ধারণার উল্লেখ করব, না হয় দেখা যাবে অনেক বেশি আমাদের লেখা হয়ে যাবে। আর তোমরা চাইলে 4টির চেয়ে বেশি লিখতে পারো, সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবার আসো আমরা উত্তরে দেখি। আমরা প্রথমে প্রতিবন্ধী শিশু বলতে কি বুঝি সেটা একটু লিখলে ভালো হবে, তাই আমরা প্রথমে লিখব, আমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো হয় না। তাদের আচার আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় ধীর ও অসামঞ্জস্যপূর্ণ সমস্যাগ্রস্ত। এদের মধ্যে অনেকে আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না, কারো কারো হাঁটাচলা করতে অসুবিধা। কিছু শিশু আছে যারা ঠিকমতো কথা বলতে পারে না, আবার অনেকে আছে যারা অন্যের কথা শুনতে পায় না। আবার কেউ কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী, যারা অনেক বড় হয়েও ছোটদের মতো আচরণ করে। ওপরে উল্লেখিত শিশুদেরকে আমরা প্রতিবন্ধী বা বিশেষ সুবিধা সম্পন্ন শিশু বলে থাকি। আমাদের আশেপাশে থাকা এইসব বিশেষ সুবিধা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের অবশ্যই কোনো না কোনো দায়িত্ব। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বিশেষ দায়িত্ব পালন করা উচিত। মানে হচ্ছে এক একজন তো এক এক রকম সমস্যা, তো সেই সমস্যা অনুসারে আমাদের দায়িত্ব পালন করতে হবে। প্রথমে দেখি দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে। সমাজে অনেক শিশু আছে যারা দৃষ্টি প্রতিবন্ধী, ঠিকমতো দেখতে পায় না। তাদের জন্য আমাদের ব্রেল পদ্ধতি শিক্ষা ব্যবস্থা চালু করা এবং চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা, রাস্তা পার হতে সহযোগিতা করা এবং খাবার খেতে সহযোগিতা করা। অনেক অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে প্রতিবন্ধীরা তোমার রাস্তাঘাটে খুব সহজে চলাচল করতে পারে। এরকম অনেকে কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে, তাদের জন্য আমাদের নিজ দায়িত্ব, আমরা তাদের জন্য দায়িত্ব যেগুলো আছে সেগুলো অবশ্যই পালন করব। আমরাও কিছু না কিছু করার চেষ্টা করব। এবার দেখো বাক প্রতিবন্ধীদের ক্ষেত্রে, যেসব বিশেষ সুবিধা সম্পন্ন শিশুর মুখে কথা বলতে পারে না তাদেরকে বাক প্রতিবন্ধী শিশু বলে। বাক প্রতিবন্ধী শিশুদের জন্য ইশারায় ভাষা শিক্ষা, প্রয়োজনীয় কারিগরি শিক্ষা দিয়ে তাদের কর্মজীবনে দক্ষ করে তোলা যেতে পারে। তাদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র বা শিক্ষা কেন্দ্র গড়ে তুলে তাদের শিক্ষিত করার ব্যবস্থা করা যেতে পারে। শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে, যে সকল শিশু শুনতে পায় না তাদেরকে ইশারায় শিক্ষা পদ্ধতি ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনীয় শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজে দক্ষ করে তুলে কাজে লাগানো যেতে পারে। এবার আসো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে। শারীরিক প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার ধরন অনুসারে আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ কর্মী হিসেবে তুলে যেতে পারে এবং পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা করার মাধ্যমে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যেতে পারে। এছাড়া আমরা করতে পারি বা দায়িত্ব পালন করতে পারি। প্রতিবন্ধী শিশুরা আজকাল অনেক কিছু করছে, যারা চাকরি করছে, অনেক কিছু আবিষ্কার করছে, তাদেরকে অবহেলা করা কখনোই উচিত না। প্রতিবেদন তৈরি, এখন আমাদের আরেকটি প্রতিবেদন তৈরি করতে হবে, সেটি হচ্ছে কোভিড-19 মোকাবিলায় কোন কোন খাদ্য গোষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তোমার পরিবারের উপযোগী 7 দিনের একটি তালিকা তৈরি করা। ঠিক আছে, আমরা প্রথমে কোন কোন খাবারগুলো প্রাধান্য পাই সেটি লিখব, তারপর হচ্ছে একটা 7 দিনের একটা তালিকা করব। দেখো, প্রতিবেদন তৈরি তুমি চাইলে লিখতে পারো, অথবা প্রশ্ন 2-এর উত্তর দিয়েও লিখতে পারো। মহামারী করোনা ভাইরাস অথবা কোভিড-19 মোকাবেলায় শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি অন্যতম কার্যকর পদ্ধতি। তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বৃদ্ধি পাবে তুমি ততটা রোগমুক্ত হবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কোভিড আমাদের শরীরে খুব একটা প্রাধান্য বিস্তার করতে পারে না। যারা কিন্তু দুর্বল তাদের কিন্তু করোনা বেশি ব্যাপকভাবে ক্ষতি করেছে। যারা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের তেমন একটা
আটক করতে পারে নাই, তাদেরকে তেমন একটা ক্ষতি করতে পারে নাই। আর যাই হোক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের খাদ্য তালিকায় বেশ কিছু খাবার যোগ করতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্যপুষ্টি, প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ, ভিটামিন ও পানি খাদ্য তালিকায় প্রাধান্য পাবে। কি কি প্রাধান্য পাবে সেটা আমরা লিখব। প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। প্রোটিন থেকে আমাদের দেহে তাপশক্তি পেয়ে থাকি, যা কোভিড-19 মোকাবেলায় বড় ভূমিকা পালন করে। 1 গ্রাম প্রোটিন থেকে দেহের 4 কিলোগ্রাম শক্তি উৎপন্ন হয়। আবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থেকে আমাদের শরীরে তাপ শক্তি সরবরাহ করতে পারি এবং স্নেহ পদার্থের প্রধান কাজ হলো দেহে শক্তি সরবরাহ করা, এবং শক্তি না থাকলে আমরা রোগ প্রতিরোধ করতে অক্ষম হব। আমাদের তো শক্তি দরকার। তাই কোভিড-19 মোকাবেলায় স্নেহ খাবারের বিশেষ ভূমিকা রয়েছে। আবার দেহ গঠন এবং ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং ভিটামিন এর উপস্থিতি ছাড়া সম্পন্ন করতে পারে না। ভিটামিনও কিন্তু খুবই প্রয়োজন। ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ, সবল ও কার্যক্ষম রাখে। ভিটামিন রক্ত গঠনে সহযোগিতা করে, তাই কোভিড-19 বা করোনা ভাইরাসের মোকাবেলায় ভিটামিন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্মে খাদ্য গোষ্ঠী ভূমিকার অনুসারে আমার পরিবারের জন্য 7 দিনের খাদ্য তালিকা তৈরি করা হলো। তোমরা চাইলে একটা চক্র তালিকা করতে পারো, আবার চাইলে এভাবে শনিবার, রবিবার এভাবে করে 7 দিনের একটা 1, 2 এভাবে করে লিখতে পারো। তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো। আমি একটা লিখলাম, তোমাদের ভালো লাগলে লিখবে। শনিবার দেখো, শনিবারে আমরা সকালের নাস্তা রুটি, বাদাম, ডিম, দুধ ও পানি। দুপুরে সয়াবিন, ভাত ও মাছ, পানি। তারপর হচ্ছে রাতের খাবার রুটি বা ভাত, ডাল ও পানি। রবিবারে আসি, সকালের নাস্তায় আপেল, আনারস, দুধ ও পানি। দুপুরের খাবার মাংস, সবজি, শাক, ডাল, মাছের তেল ও পানি। তোমরা তোমাদের মতো করে যেটা ভালো লাগে, তোমাদের যেটা উচিত মনে হয় তোমরা সেটা লিখতে পারো। রাতের খাবার রুটি, সয়াবিন, টাটকা ফল, সবজি ও পানি। পানিটা তো অবশ্যই থাকতে হবে। সোমবার সকালে আমরা কি খাবো? নাস্তা। সকালের নাস্তার মধ্যে থাকবে বাদাম, ফল, দুধ ও পানি। দুপুরের খাবারের মধ্যে থাকবে ভাত, মাছ, সবজি ও সামুদ্রিক মাছ। রাতের মধ্যে থাকবে ফুলকপি, শিম, মাংস, পানি ও ডিম। মঙ্গলবারে কি থাকছে? মঙ্গলবারে থাকছে সকালের নাস্তায় আপেল, আনারস, দুধ ও পানি। দুপুরে থাকবে মাংস, সবজি, শাক, ডাল, মাছের তেল ও পানি। রাতের খাবার হবে রুটি, সয়াবিন, টাটকা ফল, সবজি ও পানি। বুধবার সকালের নাস্তা হবে পায়েস, ভিটামিন সি জাতীয় ফল। দুপুরের খাবারের মধ্যে থাকবে ডিম, সবজি, ডাল ও মাছ। রাতের খাবারের মধ্যে থাকবে পনির, দুধ, টাটকা ফল। বৃহস্পতিবার যেটা থাকবে সেটা হচ্ছে সকালের পাউরুটি, দুধ। দুপুরে খাবার থাকবে সবজি, মাছ ও মাংস। রাতের থাকবে বাদাম, সয়াবিন, ডিম। শুক্রবারে যেটা থাকবে সেটা সকালের নাস্তায় নুডলস, ফল ও পনির। দুপুরের খাবার থাকবে সামুদ্রিক মাছ, ডিম ও ডাল। রাতের খাবার থাকবে মাংস, ফল ও দুধ। ঠিক আছে, এটাই ছিল তোমাদের 7 দিনের একটি তালিকা। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমি পরবর্তীতে ভিডিও শেষে আরেকটু উপরে উঠে দেখাবো, যাতে তোমরা কোনো লাইন বাদ গেলে তোমরা যেন ভালোভাবে দেখতে পারো। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসবো। সংক্ষিপ্ত প্রথম প্রশ্নটি হচ্ছে, ক প্রশ্নটি, ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইন সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। তো প্রথমে প্রশ্নটি দেখি। নিচে ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হলো। সুন্দর পোশাক ও রুচিশীল মনের পরিচয় দেয় এবং ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। কাছেই পোশাক ও ব্যক্তিত্ব এই দুটি একই অন্যের পরিপূরক। যাদের গায়ের রং শ্যামলা তাদের হালকা রঙের পোশাক ভালো মানায়। লাল, হলুদ, কমলা রং উজ্জ্বল, দূর থেকে এদের চোখে পড়ে। এই রঙগুলোর তাপ শোষণ ক্ষমতা বেশি, তাই গরমকালে এ ধরনের পোশাক আরও গরম লাগে। এই রঙের পোশাকে পাতলা গড়নের ব্যক্তিদের বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী বলে মনে হয়। তাই বলা যায় গায়ের রং ও গঠন অনুযায়ী কাপড় ডিজাইন পছন্দ করে নেওয়া উচিত, কারণ আপনার পোশাকের ডিজাইন আপনার ব্যক্তিত্বে সবার সামনে ফুটিয়ে তুলবে।
ঠিক আছে, আপনার ব্যক্তিত্বকে সবার সামনে ফুটিয়ে তুলবে। আপনার যে পোশাকটি পরেছেন সেই ডিজাইনটি আপনার ব্যক্তিত্বকে সবার সামনে ফুটিয়ে তুলবে। এবার আসো কাপড়ের মার দিতে হয় কেন, কাপড়ের মার দিতে হয় কেন এবং মার প্রয়োগের 5টি নিয়ম লিখো। উত্তর হচ্ছে কাপড়ের চাকচিক্য ও উজ্জ্বল ধরে রাখতে কাপড়ে মার দিতে হয়। কাপড়ে নিয়মিত মার দিলে কাপড়ের মারের আস্তরণ পোশাকে ময়লা লাগাই বাধা সৃষ্টি করে এবং পোশাক আরাম বৃদ্ধি করে। কাপড়ের সৌন্দর্য এবং পরিপাটি রাখার জন্য মার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাপড়ের মারের প্রয়োগ এর 5টি নিয়ম আমরা দেখব এখন। প্রথমে হচ্ছে 1, পোশাকে ব্যবহার পূর্বে মার ছাঁকনি অথবা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এরপরটা হচ্ছে 2, পোশাক উল্টো করে ভেজাতে হবে। মার ঠান্ডা হলে ব্যবহার করতে হবে। মার প্রয়োগের পর পোশাকটি ভালোভাবে শুকাতে হবে। বারান্দা বা ছাদে রোদে শুকানোর সময় ভালোভাবে ঝেড়ে টান টান করে শুকাতে দিতে হবে। ঠিক আছে, এখন এরপরের প্রশ্নটি হচ্ছে পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কি ধরনের সতর্কতা অবলম্বন করবে। দেখো, পশমি বস্ত্র ধোয়ার সময় যে সকল সতর্কগুলো অবলম্বন করতে হয়। 1, কখনো খুব গরম বা খুব ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। কখনো ঘষে ময়লা পরিষ্কার করা যাবে না। সূর্যালোক বা অতিরিক্ত গরম স্থানে শুকাতে দেওয়া যাবে না। ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। মুঠোর দিয়ে পানি নিংড়ানো যাবে না। আমি উপরে উঠছি যাতে তোমরা কোনো লাইন যদি বাদ পড়ে তোমরা সেটা দেখতে পারবে। তোমাদের এই আজকের অ্যাসাইনমেন্টটি এই পর্যন্ত। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, কোনো লাইন যদি বাদ পড়ে থাকে তোমরা সেটি তুলে নিতে পারবে। তোমরা পরবর্তীতে কোন ভিডিওটি চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি আপলোড করার জন্য। তোমরা যেখানে যেখানে লেখার সময় তোমরা চাইলে ভিডিওটি পজ করে লিখে ফেলতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই আশায় আজকে অ্যাসাইনমেন্টটি শেষ করা হলো। ধন্যবাদ।